বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা তাজমহল ছোট গল্পটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের অন্তর্গত এইসি নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। আজ আমরা সেই তাজমহল গল্প নিয়ে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে তোমরা তাজমহল গল্পটি সম্পর্কে সম্পূর্ণ লাইন বাই লাইন আলোচনা তো পাবেই, পাশাপাশি বনফুল সম্পর্কে কিছু তথ্য এবং তাজমহল গল্প সম্পর্কেও কিন্তু নানা তথ্য এই ভিডিওটার মধ্যে একেবারেই পেয়ে যাবে। গল্পটা যেহেতু ছোট, খুব বেশি একটা সময় লাগবে না, ধৈর্য ধরে পুরো গল্পটা শোনো এবং আজকের এই গল্পটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য গ্রহণ করো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক তাজমহল গল্প সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমেই তাজমহল গল্পের লেখক ছোট গল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল সম্পর্কে কিছু তথ্য জানব। বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 1899 সালের 19শে জুলাই বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পিতা সত্যচরণ মুখোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। বলাইচাঁদের পিতা ছিলেন পেশায় একজন ডাক্তার, যিনি চিকিৎসাবিদ্যায় সুনাম অর্জন করেছিলেন বহু আগেই। বলাইচাঁদের পিতা সত্যচরণ মুখোপাধ্যায়ের বাল্যকালে মাতৃবিয়োগ ঘটার ফলে হুগলি থেকে তার মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি চলে গিয়ে পড়াশোনার জন্য এবং সেখানে তিনি ডাক্তারি বিদ্যায় পাশ করে ডাক্তারি বিদ্যা চর্চা শুরু করেন এবং এখানে স্থায়ীভাবে তিনি বসবাস করা শুরু করেন। এরপর আর তিনি হুগলি শিয়াখালা গ্রামে ফেরেননি। সত্যচরণের অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পিতার 8টি সন্তান ছিল। বলাইচাঁদ মুখোপাধ্যায় তাদের মধ্যে জ্যেষ্ঠ বা বড় সন্তান। বনফুল তার সমগ্র সাহিত্য জীবনে যে সাহিত্য সম্পদগুলি আমাদের দিয়ে গেছেন তার তালিকাটি মোটেই কিন্তু ছোট নয়। প্রায় 60টির বেশি উপন্যাস তিনি লিখেছেন, 35টি গল্পগ্রন্থ যেখানে সংকলিত হয়েছে 578টিরও বেশি গল্প, প্রায় 30টি নাটক, 8টি কবিতা সংকলন পুস্তক এবং তিনি রচনা করেন কিছু প্রবন্ধ গ্রন্থ। তার উপন্যাসগুলির মধ্যে ডানা উপন্যাসটি তার শ্রেষ্ঠ রচনা বলে বিবেচ্য হয়। এই উপন্যাসটিতে তার পক্ষী জগৎ সম্পর্কে জ্ঞান ও পর্যবেক্ষণের পরিচয় স্পষ্ট বোঝা যায়। বনফুল তার সাহিত্য জীবনে সম্মানও পেয়েছেন প্রচুর, সম্মানিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে, কিন্তু আজ বনফুলের সাহিত্যের বিচার করার জন্য তার সম্মান ও পুরস্কারের তালিকা ঘাটার আমাদের আর কোনো প্রয়োজন নেই আশা করি। তার রচনাবলী অধ্যয়ন করলে তার সত্যকারের পরিচয় আজও আমরা বুঝতে পারি। আমাদের পাঠ্য তাজমহল গল্পটি বনফুলের লেখা অদৃশ্য লোক গল্পগ্রন্থের অন্তর্গত। তাহলে উৎস গ্রন্থ সম্পর্কে যদি বলা যায় তাহলে বলা যাবে তাজমহল গল্পটি বনফুলের লেখা অদৃশ্য লোক গল্পগ্রন্থের অন্তর্গত। অদৃশ্য লোক গল্পগ্রন্থটিতে মোট 20টি গল্প আছে। গ্রন্থটি 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। গল্পগুলির বেশিরভাগই ভৌতিক ঘটনা নিয়ে লেখা হয়েছে, তবে কয়েকটি গল্পের মধ্যে ভৌতিকতা নেই, যার মধ্যে তাজমহল অন্যতম একটি গল্প। তাজমহল গল্পটি একটি অনুগল্প অর্থাৎ ছোট গল্প। গল্পের মধ্যে দুটি কাহিনীকে গল্পকার সমান্তরালভাবে দেখাতে চেয়েছেন। তার একটি কাহিনী ইতিহাসের ধূসর পাতা থেকে নেওয়া মোগল যুগের কাহিনী, আরেকটি লেখকের স্বচক্ষে দেখা বা কল্পিত। এই কাহিনী দুটিকে এক সমান্তরাল সরলরেখার মধ্যে রেখে গল্পকার একটি চিরন্তন সত্যকে প্রকাশ করতে চেয়েছেন। গল্পটির মধ্যে সমান্তরালভাবে দুজন প্রেমিককে দেখানো হয়েছে। একজন শাহজাহান, যিনি স্ত্রী মমতাজের প্রেমে বা মমতাজের প্রেমকে ধরে রাখতে চেয়েছিলেন স্মৃতিসৌধের মধ্যে দিয়ে, আর অপরজন গল্পকারের দেখা চরিত্র ফকির শাহজাহান চরিত্রটি। তার স্ত্রীর কবর গাথার মধ্যে দিয়ে যেন স্ত্রীর প্রতি তার সেই প্রেমেরই প্রকাশ ঘটেছে। স্বল্প অবয়বের আখ্যানভাবে তাজমহল গল্পটি বনফুলের অন্যান্য গল্পগুলির মধ্যে শ্রেষ্ঠ গল্প। তাজমহল গল্পটির মধ্যে একটা চমক আছে যা গল্পের শেষাংশে গল্প কথককে পর্যন্ত চমকিত করেছিল। আমরা সেই চমকটা জানব। আর এখানেই ছোট গল্পের সকল বৈশিষ্ট্য লক্ষণকে পূর্ণ করে দেয় এই গল্পটি। ছোট কাহিনী অবয়বের গল্প হলেও গল্প পাঠের একেবারে স্বল্প পাঠে মন ভরে না, কয়েকবার পড়ার জন্য মনে ব্যাকুলতা সৃষ্টি হয় এই তাজমহল গল্পটির মধ্যে। তাহলে তাজমহল গল্পটা সম্পর্কে কিন্তু বেশ কিছু কথা জানা গেল। এবার আমরা মূল গল্পের দিকে
এগিয়ে যাব। দেখো, তাজমহল, বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রথম যখন আগ্রা গিয়েছিলাম, তাজমহল দেখতেই গিয়েছিলাম। প্রথম দর্শনের সেই বিস্ময়টা এখনো মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি। একজন সহযাত্রী বলে উঠলেন, ওই যে তাজমহল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ বাড়ালাম। ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে গেলাম। দেখে দমে গেলাম। চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল। তবু নির্নিমেষে চেয়ে রইলাম। হাজার হোক তাজমহল, শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন। মমতাজের বড় সাধের তাজমহল। আলমগীর নির্মম ছিলেন না, পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি। মহা সমারোহে মিছিল চলেছে। সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে। আর বিচ্ছেদ সইল না। সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে। ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার। আর একটা কবরও ছিল, হয়তো এখনো আছে ওই তাজমহলের পাশে, দাঁড়া সেকর। চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল। পূর্ণিমার পরদিন, তখনও চাঁদ ওঠেনি। জোছনার পূর্বাভাস দেখা গিয়েছে পূর্ব দিগন্তে। সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে। অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো। ঝাউবিতি থেকে নয়, মনে হলো যেন সুদূর অতীত থেকে। মর্মর ধ্বনি নয়, যেন চাপা কান্না। ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তূপীকৃত ওইটাই কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনারেট, গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ। শুভ্র আবাসও ফুটে বেরুতে লাগলো অন্ধকার ভেদ করে। তারপর অকস্মাৎ আবির্ভূত হলো। সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনাপটে। চাঁদ উঠল। জোছনার স্বচ্ছ ওড়নার অঙ্গ ঢেকে রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং। মুগ্ধ দৃষ্টিতে নির্বিকার হয়ে চেয়ে রইলাম। তারপর অনেক দিন কেটেছে। কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে, কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল, ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেটে রোজ, নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙাগুলো কি ভীষণ ভাড়া নেয়, এসব খবরও পুরনো হয়ে গেছে। অন্ধকারে জোছনালোকে সন্ধ্যা উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু রূপে দেখেছি তারপর তাজমহলকে। এতবার যে আর চোখে লাগে না, চোখে পড়েই না, পাশ দিয়ে গেলেও নয়। তাজমহলের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয় আজকাল। আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহল সম্বন্ধে আর মোহ নেই। একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে। সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি। এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকলো। পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা। ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির। ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি। ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয়, বোরখা পরা মহিলা বসে আছে একটি। বৃদ্ধের চেহারা অনেকটা বাহুলের মতো, আলখাল্লা পরা ধবধবে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে। নিতান্ত গরিব সে, আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার মতো সামর্থ্য তার নেই। আমি যদি মেহেরবানি করে। কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা। হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করছিল সে ঢের, ব্যাপারটা বোঝা গেল। ক্যাংক্রাম অরিস। মুখের আধখানা পচে গেছে, ডান দিকে গলাটা নেই, দাঁতগুলো বীভৎসভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না। দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না। আমার ইনডোরেও জায়গা নেই তখন। অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম। বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত। ভীষণ দুর্গন্ধ। অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগলো। কম্পাউন্ডার, ড্রেসার, এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না।
বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্র সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে। হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তারই তলায় থাকতে বললাম। তাই থাকতে লাগলো। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত, আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম। এভাবেই চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামলো। আমি কল থেকে ফিরছি, হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে, আর দুটো খুঁট নিজের দুহাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটর ঘোরালাম। সামান্য চাদরের আচ্ছাদনে মুষলধারা আটকায় না। বেগম সাহেব দেখলাম আপাদমস্তক ভিজে গেছে, কাঁপছে ঠকঠক করে। আধখানা মুখে বিভৎস হাসি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বললাম, হাসপাতালে বারান্দাতে নিয়ে চলো আপাতত। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে, এর বাঁচবার কি কোনো আশা আছে হুজুর? সত্যি কথাই বলতে হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। আরও একদিন পরে, সেদিনও কল থেকে ফিরছি। একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে বসে। ঝাঝা করছে দুপুরের রোদ। কি করছে বুড়ো ওখানে? মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি? এগিয়ে গেলাম। কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাছছে। কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ শ্মশানভূমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলে আমাকে। বেগমের কবর গাচ্ছি হুজুর। কবর? হ্যাঁ হুজুর। চুপ করে রইলাম। খানিকক্ষণ অস্বস্তিকর নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তুমি থাকো কোথায়? আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই, গরিব পরবয়। দেখিনি তো কখনো তোমাকে। কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বনফুলের লেখা তাজমহল গল্পটির পাঠ এখানেই শেষ হলো। এবার সংক্ষিপ্ত কিছু আলোচনার দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে প্রথমে গল্পটার বিষয়বস্তু কিছুটা এরকম জানতে পারি। তাজমহল গল্পটি গল্পকারের জবানিতেই কিন্তু লেখা। গল্পকার এখানে একজন ডাক্তার, যিনি তার প্রথম তাজমহল দর্শনের বিবরণ গল্পে প্রথমেই দিয়েছেন, এবং পরে দেখা গেছে তিনি তার কর্মসূত্রে আগ্রার এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এলে তাজমহল সম্বন্ধে তার নেশা আস্তে আস্তে কেটে গেছে বহুবার দর্শনের জনিত কারণে। আজ আর তাজমহলের পাশ দিয়ে পেরিয়ে গেলেও তাজমহলের দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত তার নেই। তাজমহল সম্বন্ধে আজ সব মোহ তার শেষ হয়ে গেছে। অথচ প্রথম যখন গল্পকার ওরফে ডাক্তার তাজমহল দর্শন করতে আগ্রায় এসেছিলেন, তখন তিনি মমতাজ ও শাহজাহানের স্মৃতি বিজড়িত তাজমহল দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলেন। তাজমহল দর্শনে তার স্মৃতিপটে ভেসে উঠেছিল শাহজাহানের শেষ বন্দি জীবনের ইতিহাসটুকু। যখন শাহজাহান বন্দির জীবন কাটাচ্ছেন, তখনও তিনি তাজমহলের দিকে চেয়ে থাকতেন। অবশ্য লেখকের তাজমহল দর্শনে তাজমহলকে চুনকাম করা একটা সাদা মসজিদ বলে মনে হয়েছিল, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু তিনি যখন পূর্ণিমার পরদিন তাজমহল দর্শন করতে এলেন, তখন তিনি যেন অতীত লোক থেকে কোনো এক কান্নার আওয়াজ শুনতে পেলেন। এগিয়ে যেতে তিনি চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল তার তাজমহলটি। রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের তাজমহল, যে তাজমহলকে নিয়ে হোটেল মালিক থেকে ফেরিওয়ালা এমনকি টাঙ্গাওয়ালা পর্যন্ত ব্যবসা করে তাদের পেট চালাচ্ছে। তাজমহল বহু বছরের বহু শীত গ্রীষ্ম বর্ষা শরতে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এরকম নির্বিকার নির্লিপ্তভাবে। গল্পের দ্বিতীয় অংশে লেখক তার আগ্রার ডাক্তারি জীবনের একটা ঘটনাকে তুলে ধরেছেন, যা আরম্ভ হয়েছে এইভাবে। কিন্তু গোড়া থেকে শুনুন তাহলে এই শব্দবন্ধটির মধ্যে দিয়ে। লেখক সেদিন তার আউটডোর থেকে পেশেন্ট দেখা সেরে যখন বারান্দায় এসে বসেছেন, তখন এরকম সময় এক মুসলিম বৃদ্ধ পিঠে ঝুড়ি নিয়ে সেখানে প্রবেশ করেছে, যা দেখে লেখকের প্রথমে মেওয়াওয়ালা বলে মনে হলেও ঝুড়ি খুলতেই দেখা গেছে ঝুড়ির ভেতরে এক বোরখা পরা মহিলা বসে আছেন, যিনি বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ তাকে নিয়ে এসেছেন ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাতে। ডাক্তারবাবুর বাড়ি গিয়ে চিকিৎসা করানোর মতো পয়সা নেই, তাই তিনি স্ত্রীকে এই দাতব্য চিকিৎসালয়ে নিয়ে এসেছেন। এরপর দেখা গেছে ঝুড়ির ভেতরে যে রোগিনী রয়েছে সে ক্যাংক্রাম অরিস নামক রোগে আক্রান্ত। তার মুখে আধখানা পচে গেছে, ডান দিকের গাল প্রায় নেই, দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে রয়েছে। তাকে দেখে ভয়ঙ্কর লাগছে ঠিকই, এবং দুর্গন্ধ উঠছে প্রচণ্ড তার থেকে, যাতে পাশে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না।
ডাক্তারি ইনডোরে যখন কোনো সিট ফাঁকা নেই, অগত্যা তাকে বারান্দায় থাকার ব্যবস্থা করতে হয়। কিন্তু হাসপাতালে কর্মচারী ও রোগীদের আপত্তিতে এই বৃদ্ধকে সরে নিয়ে যেতে হয় হাসপাতালের বাইরের কাছেই একটি গাছতলায়। সেখানে ডাক্তারবাবু রোজ গিয়ে তার চিকিৎসা করতেন। এইভাবেই কিছুদিন চলে। এরপর রোগী দেখে যখন ডাক্তারবাবু ফিরছেন, তখন দেখলেন সেই গাছের তলায় বৃদ্ধ আর বৃদ্ধ স্ত্রী মাথার ওপর একটা চাদরের ছাউনি দাঁড়িয়ে করে বৃষ্টির থেকে বাঁচানোর চেষ্টা করছে বৃদ্ধ তার স্ত্রীকে। ভিজে গেছে দুজনেই, তবু মুখে তাদের হাসির ঝলক। ডাক্তারবাবু এগিয়ে গিয়ে তাদের হাসপাতালে বারান্দায় যাওয়ার জন্য বলতেই বৃদ্ধ জিজ্ঞেস করলেন তার স্ত্রীর কোনো বাঁচার সম্ভাবনা আছে কিনা। ডাক্তারবাবু নিঃসংকোচেই জবাব দিলেন যে না, তার বাঁচার কোনো আর সম্ভাবনা নেই। এর আরও কিছুদিন পর ডাক্তারবাবু যখন কল থেকে ফিরছেন, দেখলেন দূরে মাঠে প্রখর রোদে বৃদ্ধ কি যেন করে চলেছে। ডাক্তারবাবু এগিয়ে গিয়ে দেখলেন বৃদ্ধ কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে কি যেন গাঁথছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করতে এসে জানালো, বেগমের কবর গাঁথছি হুজুর, তার বেগম মারা গেছে। এরপর ডাক্তারবাবু তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে এসে জানালো, আগ্রার আশেপাশে ভিক্ষা করে বেড়ায়, নিতান্ত গরিব মানুষ। ডাক্তারবাবু তার নাম জিজ্ঞাসা করতে সে জানতে পারল তার নাম ফকির শাহজাহান। ডাক্তারবাবু এই কথা শুনে নির্বাক হয়ে গেলেন। অর্থাৎ এখানে দুটো ট্র্যাজেডিক ঘটনার কথা কিন্তু তুলে ধরা হচ্ছে। প্রথমত, যেখানে ঐশ্বর্য সম্পদশালী শাহজাহান, তার মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রীর মৃত্যুর জন্য তাকে এত বিশাল প্রাসাদ, এত বিশাল স্মৃতিসৌধ বানিয়ে দিলেন, ঠিক অপরদিকেও যেন এই ফকির শাহজাহানও তার স্ত্রীর মৃত্যুতে তার ভালোবাসাকে উৎসর্গ করে, তার ভালোবাসাকে চিরস্মরণীয় করে রাখার জন্য একইভাবে পুরোপুরি নিঃস্ব গরিব হওয়া সত্ত্বেও সামান্য ইট সুরকি বালি দিয়ে তার স্ত্রীর কবর গাঁথার চেষ্টা করছে। মোগল সম্রাট শাহজাহানের তাজমহল হয়তো ঐশ্বর্যে প্রাচুর্যে পরিপূর্ণ, কিন্তু বৃদ্ধ ফকির শাহজাহানের তার স্ত্রীর জন্য সে যে কবরটি গাঁথছে, সেখানে কিন্তু ভালোবাসার প্রাচুর্যতাই বেশি। সেখানে কোনো সম্পদ ঐশ্বর্য কিন্তু বড় কথা নয়। এই দুটো ঘটনাকেই বা এই দুটো পার্সপেক্টিভকেই তুলে ধরার চেষ্টা করেছেন আলোচ্য তাজমহল গল্পে। তাজমহল গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের গল্পটা পাঠ করে অডিও স্টোরির মাধ্যমে জানানোর চেষ্টা করলাম গল্পটার মূল বিষয়বস্তু কি রয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানানোর পাশাপাশি ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের কবিতাগুলোর আলোচনায়। ততদিন ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। টাটা।